আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ১৪। লেখনীতে ডি আর এম সোহাগ। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারা। ফাইজ, শুদ্ধ আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে দু একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করে। ফাইজ, শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎ বলে ওঠে, ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, ভ্রুকুসকে বলে, হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না। আই মিন তোর বউ ছিল বলে। ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবদ্ধ করে বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসল। ফাইজ হেসে বলে, আমি বুঝলাম না আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুজে নেয়। শুদ্ধ ভ্রুকুসকে বলে, ইরফানের কেস কি বোঝাতো? আমি আর আগামাথা বুঝি না। ফাইজ দুহাত টানা দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানেই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনও নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছে মান-ইজ্জত থাকবে না ওর মতে। এরই মাঝে ফারা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখল সবটা। ফারা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজ ভ্রুকুসকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি নিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়, রেগে বলে, তোর ঘাড়তেরা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আরেকজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধর কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না। স্যাঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরল। তাকে স্যাঁচড়া বলছে, মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি স্যাঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথার কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে। আরে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে। আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে। আর এ শালা মানুষ হয়ে রোবট প্রোম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে। বাঁ হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে শেষরা, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার আমার বোনকে ডাইনি বলেছিস তো। শুদ্ধ পাত্তা দিল না। ফারা ডাইনিংয়ে মনমরা হয়ে বসেছিল। তার ভাই আর ফাইজকে দেখে অবাক হয় ফারা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের ওপর ঢেলে দেয়। ফারা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল ডগডগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়া দেয় খুবই আলতোভাবে। বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারা এক গ্লাস পানি খাওয়াও তো, তৃষ্ণা পেয়েছে। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না, তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারার হাতের ওপর কয়েক ফোঁটা পানি, দীর্ঘশ্বাস ফেলে। ফারা কেঁদে দিয়ে বলে, ভাইয়া শুদ্ধ পায়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছ্যাঁচড়ামি করে দেখ।
ফাইজ কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত। সে উদ্দেশ্যেই ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারার সামনে এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা টলমল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়। ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারা, আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ জ্বলছে। ফারা দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে। আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তো তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে। তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে। এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে? বেয়াদব মেয়ে। ফারা ফুপিয়ে ওঠে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। আবার রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগের চোটে পড়া ডান হাতটা দিয়ে টেবিলের ওপর শব্দ করে পাঁচ মারে। চিৎকার করে বলে, মিশকা মিশকা মিশকা। আরে ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এজন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারা নাক টেনে বলে, হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমিই। শুদ্ধ রাগে ফারার গালে থাপ্পড় মেরে দেয়। চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না। বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রে আরো ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও। ওসব আমার দ্বারা হবে না, এত উদার না আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই। ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে। পাশেই ইরফান। ফারাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়। মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং এর ভালোবাসা তোদের। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করব, যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরো 10টা থাপ্পড় দিলেও কম হবে। তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না। ও সেই মিশকাকে নিয়ে পড়ে আছে। মেয়ে জাতে যে এত প্যাচ যদি জানতাম, তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেড়ামি ও করবি, রেগে মরবো আমি। দাগ পড়বে ওর গালে, বুক পুড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাত ব্যান্ডেজ করে দিয়েছো? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলে, ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারা রেগে বলে, তুমি কেমন বন্ধু, নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফারার বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারা এগিয়ে এসে বলে, ইনায়ার সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনায়া তোমাকে পছন্দ করে না। ফাইজ তড়াক করে চোখ মিলে তাকায় বোনের দিকে। কি রে ভাই, এরা সবাই তার বউকে নিয়ে কেন পড়ে? বউ না হতে কেউ না কেউ শুধু সুতো টেনে ধরছে। ফারা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফাইজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাড়ির ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন। বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলেই মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারা চলে গেলে চোখ বুজে হাসল ফাইজ। শুদ্ধ আর ফারার ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধর হাত ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পিছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে।
বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারা ফার্স্ট এইড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মিলে বাঁ হাত কপালের ওপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারা পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এইড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারার চোখের কোণ ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফারাকে চোখে পড়ল। ফারা তাকায় না শুদ্ধর দিকে, শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারা নাক টেনে করুণ সুরে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে, চলো এক্ষুনি বিয়ে করিনি। কিন্তু এই তেরা আসে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজেই শান্ত গলায় বলে, হুম। হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারা মাথা নিচু করেই বলে, এখন তো আর আপুও ডাকতে হয় না, বড়, তবুও নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলল, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারা চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখে ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারা বাঁ হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অত্যন্ত রেগে ধমকে বলে, ফারা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি যাচ্ছি। ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফাইজকে দেখল। ফাইজ এগিয়ে এসে বলে, আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার ননির পুতুলের জন্য কোথায় জ্বলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতে সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না। পারবো। কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফাড়ার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুফির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেয়াজের কথায় ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়রার হাতের দিকে তাকায়, বিরক্ত হয়। এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান। ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেয়াজ ভ্রুকুসকে বললেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেয়াজ হেসে বললেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়েরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে, মাথা নেড়ে বলল,
কালকেই যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপির বাড়ি রেখে আসবে মায়রাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছ? ইরফান ভ্রু কুঁচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুপির বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না। তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন মায়েরা বোঝে না। কি অদ্ভুত! লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়েই থাকে। এখনো তাকিয়ে আছে। মায়েরার অস্বস্তি হয়। দ্রুত খাওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য, খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়েরাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়েরার কাশি উঠে যায়। ইরফান মায়েরার সামনে এক গ্লাস পানি রাখে। মায়েরা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মায়েরার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো? এই মেয়ে, তুমি বাচ্চা? মায়েরা কেঁপে ওঠে। চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়েরার দিকে সবাই চেয়ে আছে। মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়েরার দিকে, আর ইরফান মায়েরার দিকে। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল। দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টে পাল্টে ভাজে। মায়েরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। হয়। মায়েরা তার সামনে বসা ইনায়ার দিকে তাকিয়ে খাদো খাদো মুখ করে বলে, আপু, তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতপর মেকি হেসে বলল, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মায়েরাকে এখনো থাপ্পড় মারেনি, এই ঢের। ইশারায় দেখালো চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না, বুঝলে? সবসময় আমায় ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইয়াকে। ইরফান গমগমে গলায় ধমকে বলে, শাট আপ। কানের কাছে এমন রাম ধমক খেয়ে মায়েরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রোমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রোমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে, ছেলের বউ, এখন তুমিও, সব জুটেছে পাগলের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারল না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রোমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখনি এই মেয়ে এত কথা বলে? দুই মেয়ের দুজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই। ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেননি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয়, তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান ওপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মায়েরা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মায়েরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে।
দুহাত গাড়ির জানালায় ঠেকিয়ে রেখেছে, অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়রাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়রা দু হাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়রার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়রা পড়তে পড়তে ভিজে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়রা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ! ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়রা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাজ তুলে দেওয়া। মায়রার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মায়রা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুসকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ার আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও তীক্ষ্ণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া। মায়ের সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়ের দিকে একবার। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করব। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়ের দিকে চেয়ে ধমকে বলে, হোয়াট? মায়েরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুসকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে কস্টেপের ওপর থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটির শরীরে মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়রার দুহাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়রার মুখে কস্টেপ লাগাতে নিলে মায়রা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে দেয়, যেন ইরফান তার মুখে কস্টেপ লাগাতে না পারে। সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়ের দুহাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতের শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়েরাকে ধাক্কা দেয় মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়েরা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়েরার দিকে চেয়ে তাতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই কস্টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়, মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে যাওয়ায় কি করলো, কি পাষাণ, উফ, দাজ্জাল লোক একটা।